আজকের প্রথম চিঠি লিখছেন ডক্টর অনুত্তম পরিয়ারি, আরব্ধ, প্রফেসর কলোনি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। ঢং ঢং করে ছুটির ঘণ্টা বাজল। হৈ হৈ করে বেরিয়ে এলো ছেলের দল। ক্লাস থেকে মাত্র 30 সেকেন্ড দূরে আমাদের হস্টেল। বিছানার উপর ব্যাগটা রেখেই আমরা বেরিয়ে পড়লাম জলের খোঁজে। গতকাল থেকে কারেন্ট নেই, তাই স্কুলের সামনের বড় রাস্তার পাশের ট্যাপ দুদিন ধরেই নীরব। বোতল কুঁজোর নৈমিত্তিক দীর্ঘ সারি আজ আর নেই সেখানে। না, কোনো প্রত্যন্ত জনপদ নয়, পূর্ব মেদিনীপুরের এক প্রখ্যাত স্কুলের গল্প এ। সালটাও খুব পুরনো নয়, 1990। আমরা 5 থেকে 10 হস্টেলের সব ক্লাস শূন্য জলপাত্র হাতে হাঁটতে শুরু করলাম পিচ রাস্তা ধরে। 1.25 কিমির পথ। আমাদের গন্তব্য লোকাল বোর্ড, অর্থাৎ পরের বাস স্টপ। ওখানে একটি রিজার্ভার রয়েছে। টাইম কলের আপৎকালীন সঞ্চয় ওই একটাই, তাই দীর্ঘ পথ পেরিয়ে এক দীর্ঘতর লাইনের পেছনে গিয়ে দাঁড়াতে হলো আমাদের। মন গাইছে, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব, মাগো বলো কবে শীতল হব। জল যে মায়ের মতো, বা মায়ের চেয়েও জরুরি, তা আমাদের মতন করে কে বুঝেছে সেদিন। জল নিয়ে হস্টেলে ফিরেই আমাদের প্রথম কাজ জলকে তালাবন্দি করা। সুতরাং ট্রাঙ্ক গেল খুলে। স্রেফ জলকে জায়গা ছেড়ে দিতে টাকা পয়সা, বইপত্র, খাবার দাবার, মায়ে ঝগড়া করে পাওয়া মার্বেল গুটি পর্যন্ত অবলীলায় বেরিয়ে এলো তারা ট্রাঙ্ক থেকে। অবলীলায় ছড়িয়ে পড়লে দিক বিদিক। তাতে কি, জল তো সিকিউর করা গেছে। এরই মধ্যে বড়সড় দুর্ঘটনা। অনিমেষদার হাফ বোতল জলকে চুরি করে নিয়েছে। সাংঘাতিক ব্যাপার। অনিমেষদা একেই তোতলা, রাগে দুঃখে পুরো বোবা হয়ে গেছে। যাকে দেখছে হাত চালিয়ে দিচ্ছে। অবস্থা আরো কঠিন হয়ে দাঁড়াতো যখন দীর্ঘ পথ হেঁটে গিয়ে দেখতাম শেষ বিন্দু জলটুকুও আর নেই। ভরসা তখন পুকুরের জল। স্কুলের সব কাজের ওই একটাই পুকুর। সেই জল ফিটকিরি দিয়ে রেখে দেওয়া। মাত্রা বেশি হয়ে গেলে কে আর মুখে দেয় এমন কষা। শেষমেশ স্কুলের উদ্যোগে রিজার্ভার বানানো হলো। গত মাসেই পুনর্মিলন উৎসবের অতিথি হয়ে গিয়েছিলাম আমার কৈশোরের তীর্থে। স্কুল এখন অনেক বড়। জলের ফিল্টার, মুক্ত হওয়ার বেসিন, বাথরুমের ট্যাপ, আরও কত কি। একটা ছেলে ফোনে মগ্ন, বেসিনের ট্যাপ খোলা রেখেই চলে যাচ্ছিল। আটকালুম তাকে, বললুম, আমাদের মতো জলকষ্ট তোমরা দেখনি তো? সেটাই দুর্ভাগ্য। দেখলে আর ট্যাপটা খোলা রাখার সাহস পেতে না। দেখেছে স্যার? ট্যাপ বন্ধ করতে করতে ছেলেটি বলল। দেখেছ? হ্যাঁ স্যার, গত বছর সামারে সাবমার্সিবল ফেল করেছিল, স্কুল বন্ধ করে দিতে হয়েছিল। এবছর আরও একটা সাবমার্সিবল বসানো হয়েছে, আরও গভীরে। দেখা যাক কি হয়। আসলে বোরো চাষের জন্যই যত সমস্যা জানেন স্যার। এত জল তুললে জলস্তর নামবে না। ছেলেটি আরো অনেক অনেক কিছু বলছিল। দোষারোপের চিরন্তন সে চাপানুতোর আমি শুনছিলাম না। আমার কানে তার একটা কথাই বাজছিল কেবল, আরো গভীর, আরো গভীর। কত গভীর প্রাত্যহিকে? একদিন কি আমাদের নলকূপ বেয়ে উঠে আসবে ভিসুভিয়াসের ম্যাগমা, গ্লাসে গ্লাসে গলিত লাভা? তারপর আরো কয়েক কোটি বছর পর কোনো এক নতুন প্রজাতি হয়তো জন্ম নেবে এখানে। ওরা পূর্বে ডাইনোসর যুগের পর পৃথিবীতে মনুষ্য যুগ এসেছিল। বিজ্ঞানে চরম উন্নত হয়েও ওরা নিশ্চিহ্ন হয়ে যায় শেষ বিন্দু জলের অভাবে। শেষের সেদিন ভয়ঙ্কর
সে ভয়ঙ্কর কথাটি আমরা জানি বটে, কিন্তু এমন করে প্রকাশ করতে পারি কজন? যেটা করলেন তার চিঠির পাতায় ডক্টর অনুত্তম পরিয়ারি, আরব্ধ প্রফেসর কলোনি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। খানিকটা এমনই সুর এবারের চিঠিতেও। মনুষ্য প্রজাতির বিলুপ্ত হয়ে যাওয়ার সেই ভয়াবহ এক ভবিষ্যতের কথা লিখছেন আভেরি চন্দ, মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর। সকাল সকাল ঘুম ভাঙল একটা চিৎকারে। ঘুমু ঘুমু চোখে চেয়ে দেখলাম মা অনেক কষ্টে আমাদের গৃহ সহায়িকাকে বোঝানোর চেষ্টা করছেন যে এমনভাবে জল নষ্ট করলে অদূর ভবিষ্যতে আমাদের পেট্রোল পাম্পের মতোই পেট্রোল কিনতে নয়, জল কিনতে যেতে হবে। কথাটা এখন অবশ্য প্রত্যেকেই জানে। কেপটাউনের করুণ অবস্থার কথা জেনেও আমরা সবাই উদাসীন, কারো কোনো হুঁশই নেই। জল অপচয় যেমন চলছে তেমনই চলছে। রাস্তায় দেখি কোনো কোনো কলে অনবরত জল পড়েই যাচ্ছে। কোনো কোনো কলের আবার ট্যাপটাই ভাঙা, বন্ধ করার উপায় নেই। আর চারপাশে মানুষ তৈরি করছে বহুতল ফ্ল্যাট, অথচ অতি সামান্য দামের একটি কলের ট্যাপ সারানোর দিকে কারো কোনো নজর নেই। প্রাত্যহিকই আজ সচেতনতার বড় অভাব, অভাব মনুষ্যত্বেরও। চারপাশে কংক্রিটের জঙ্গলের সাথে পাল্লা দিয়ে মানুষের মনও যেন কংক্রিটেই পরিণত হয়েছে। কি হবে এত শিক্ষিত হয়ে যদি আমরা সবাই প্রকৃত শিক্ষিতই না হতে পারি? জল দূষণ বা জল অপচয় নামক অধ্যায়গুলো এখন শুধুমাত্র পড়ে পরীক্ষা দেওয়ার জন্য, দৈনন্দিন জীবনে প্রয়োগের জন্য নয়। এরকম চলতে থাকলে চাতকের মতো আকাশের দিকে চেয়ে থাকতে হবে এক ফোঁটা বৃষ্টির জন্য। তখন আর আমাদের টিকিট কেটে মরুভূমি দেখতে যেতে হবে না, আমরাই পরিণত হব মরুভূমির এক আস্ত প্রাণীতে। ভবিষ্যতে পৃথিবীর ইতিহাসে যুক্ত হবে একটি নতুন অধ্যায়, কিভাবে সবুজ পৃথিবীর ধূসর জগতে পরিণত হলো। অথবা হয়তো পরীক্ষায় প্রশ্ন এলো, পৃথিবীতে সবুজের বিলুপ্তি ও পৃথিবীকে জলহীন করার পিছনে মানুষের ভূমিকা লিখো। আভেরি চন্দ, মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর থেকে। নীলাঞ্জনা সাহা, ধানসিঁড়ি, নগেন্দ্রনগর চতুর্থ লেন, কৃষ্ণনগর, নদিয়া থেকে। ভরদুপুরে বৃদ্ধ জলেশ্বর মুখার্জি বটতলার মাচায় বসে নাতির স্মার্টফোনে খবর শুনছিলেন। এমন সময় এক প্রৌঢ় ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলেন, একটু জল পাই কোথায় বলতে পারেন? জলেশ্বর মুখার্জি আগন্তুকের দিকে তাকিয়ে অবাক হয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, আরে তুমি সেই পূব গায়ের মানুষ তো? বহু বছর আগে জলের খোঁজেই এ গায়ে এসেছিলে না? এবারেও সেই জলের খোঁজেই এসেছি খুড়ো, বড় তেষ্টা পেয়েছে। নানান জলের ফিরিস্তি শুনতে আসেনি কিন্তু। না না, অত জলের ফিরিস্তি আর দিই কি করে বলো? আমার মামা বাড়িতে ঘুমরিতে এখন সাবমার্সিবল পাম্পেও জল ওঠে না। ঘুমরির কথা বাদ দিন, এ গায়ে কি একটু খাবার জল পাওয়া যাবে না? যাবে বই কি, সেবারে তোমাকে যে নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কুয়োর জলের কথা বলেছিলুম, সেসব তো এখন প্রায় শুকিয়ে গেছে। যেটুকু জল আছে সে তো বিষাক্ত। নদীর জল আর নর্দমার জলে তফাৎ নেই কোনো। ওই যে কলের কথা বলছিলেন,
আরে বাপু, সে সুবিধা থাকলে তো অনেক আগেই তোমাকে 1 গ্লাস জল পাম্প করে এনে দেওয়া যেত। ওই যে কলের জলের কথা বলছিলুম, এই গ্রীষ্মে সে কলেও এখন খুব কম জল ওঠে। আহ, বলছিলাম কি, 1 গ্লাস জলও কি উঠবে না? তা উঠবে, কিন্তু সে তো আর্সেনিক বিষে ভরা। তবে কি খুড়ো, 1 বিন্দু জলের জন্য বেঘরে প্রাণটি আমার যাবে? বাপু, তা কেন যাবে বালাই ষাট? একটু এগিয়ে যাও, পটল সাহার দোকানে নানা রকম জল পাবে। কম দামের জলও আছে। টয়টার 1/2 লিটারের দাম মাত্র 50 টাকা। যাও যাও যাও। টয়টার? টয়টার কি খুড়ো? ওইটা বুঝলে না? টয়লেটের ওয়াটার পরিশ্রুত করে যে পানীয় জল, টয়টার, দাম মাত্র 50 টাকা। নীলাঞ্জনা সাহা, ধানসিঁড়ি, নগেন্দ্রনগর, 4র্থ লেন, কৃষ্ণনগর, নদিয়া থেকে। সেই অবাক জলপানের কথা যা পড়ে আমরা একসময় হেসেছি, অভিনয় করেছি, আর এই বাস্তবের জীবন আমাদের সেই দিনটার কাছেই আবার নিয়ে যাচ্ছে কিনা জানি না। তবে নীলাঞ্জনা সাহা, তিনি তার চিঠির পাতায় তেমনই এক রূপক ভবিষ্যতের কথা দেখালেন। কল্যাণ আদক আইজল, মিজোরাম থেকে লিখছেন এবারের চিঠি। বন্ধু প্রাত্যহিকে, শহরাঞ্চলের প্রত্যেক বাড়িতেই রিভার্স অসমোসিস প্রক্রিয়ায় পানীয় জলের ফিল্টার লাগিয়ে থাকেন, যে প্রক্রিয়ায় 1 গ্লাস পরিশোধিত জলের জন্য 2 গ্লাস অশোধিত জল ফেলে দেওয়া হয়, যা সংরক্ষণের কোনো ব্যবস্থাই নেই, অথবা কোনো আইনানুগ উপযুক্ত ব্যবস্থা নেই যেখানে এই নর্দমায় বয়ে যাওয়া গ্যালন গ্যালন জল পুনর্ব্যবহারের নির্দেশ থাকবে। যদি হিসেব করে দেখা যায়, তবে এই ব্যবস্থায় যে পরিমাণ জল নর্দমায় ফেলা হয় বন্ধু, তা দ্বিগুণ বছরের তৃষ্ণার জলের পরিমাণের সমান। আমি নিজে গত 36 বছর পাহাড়ে থেকে মর্মে মর্মে উপলব্ধি করেছি প্রতিটি বিন্দু জলের ব্যবহার মূল্য কতখানি। তাই তোমার মাধ্যমে সকলের কাছে অনুরোধ জানাই প্রাত্যহিকে, যে নর্দমায় বয়ে যাওয়া জলকে সংরক্ষণ ও পরিশোধন করে পুনর্ব্যবহার করুন। নিজের ও সহ নাগরিকদের আরও দ্বিগুণ বছরের পানীয় জল পাওয়ার সুযোগ করে দিন। বিন্দু বিন্দু জলেই তো সিন্ধু করা যায়। তাই আসুন, আমরা যারা এমন মেশিন লাগিয়ে পরিশ্রুত জল নিয়ে তৃষ্ণা মেটাই, সবাই একটু হলেও ছোট্ট সিন্ধু তৈরি করি, যার ফলে আরও 2 গুণ বছর তৃষ্ণা মেটানোর জল পাব। একইভাবে সরকারও আইন ব্যবস্থা প্রণয়ন করুক, যেখানে এই বয়ে যাওয়া জলকে সংরক্ষণের কথা বলা থাকবে। কল্যাণাদক আইজল, মিজোরাম, সেখান থেকে লিখলেন এই চিঠি। বাংলার কত প্রান্তরে, শহর হোক অথবা গ্রামে, হ্যাঁচকালে জল আর বেরিয়ে আসে না। হয়তো আরো গভীরে যেতে হবে। একটু আগে যে চিঠিতে পড়ছিলাম, কত গভীর। দেখা যাক এবারের চিঠিতে কি লিখছেন অম্বরীশ বন্দ্যোপাধ্যায়, গ্রামের নাম মারো, ডাকঘর মানকর, পূর্ব বর্ধমান থেকে। সরসজ্জায় শায়িত পিতামহ ভীষ্মদেব জল চাইলেন। অর্জুন তীর নিক্ষেপ করে ভূগর্ভের মিষ্টি জল তুলে আনলেন, যা সরাসরি পিতামহের মুখে পড়ল। মাটির গভীরে লুকিয়ে থাকা মিষ্টি জল পানির সেই শুভ সূচনা। রামায়ণের অন্ধ মুনির পুত্র সরজু নদীতে পানীয় জল আনতে গিয়েছিল।
কিন্তু দশরথের হাতে তার মৃত্যু হয়, অর্থাৎ রামায়ণের কালে নদীর জল পান করা হতো। পরবর্তী সময় থেকে ভূগর্ভের বিশুদ্ধ পানীয় জল তোলার চল হয়েছে। দীর্ঘ সময় ধরে নানাভাবে সে জল আমরা তুলছি আর তুলছি, প্রকৃতির ভাণ্ডারকে শূন্য করার চেষ্টা করছি। কিন্তু একবারও ভাবছি না প্রকৃতির এই অমূল্য সম্পদ শেষ হতে হতে একদিন বিন্দুতে পরিণত হবে। তখন কি আমরা বাঁচবে জীবজগৎ, আমাদের পৃথিবী, রক্ষা পাবে জীবন? আনন্দমঠ উপন্যাসে আছে, গহনা লইয়া কি করিব, চাল দাও চাল। ঠিক সেই দিনের সম্মুখীন হতে আমরাও এগিয়ে চলেছি। ধন সম্পদ অর্থ নয়, আগে জীবন দাও, প্রাণ বাঁচাও, জল দাও জল। সে আর বেশি দূরে নয়। আবহাওয়া, প্রকৃতি, পরিবেশ তারই ইঙ্গিত বহন করছে। মনে পড়ে মহেশের কথা। আকণ্ঠ পিপাসা নিয়ে মহেশের মৃত্যু বড় করুণ, বড় মর্মান্তিক। মন বিষণ্ণ হয়ে ভারাক্রান্ত হয়। গফুরের আকুল প্রার্থনায় কেন জানি না আমাদের চোখ থেকে টপ টপ করে ঝরে পড়ে নোনা জল। সেই সময়ের উপন্যাসে একাদশীর দিন বিন্দুবাসিনীকে চোখের জল খেয়েই দিন কাটাতে হয়েছে, যা বড় হৃদয় বিদারক। বৈশাখের প্রখর তপন তাপে যখন ধরণী কম্পমান, ঘোলাটে আকাশের দিকে তাকিয়ে তৃষ্ণার্ত চাতক পাখির করুণ স্বর, ফটিক জল শুনলে মনটা কেমন উদাস হয়ে যায়। একটু মেঘ, একটু বৃষ্টির জন্য আকুল আবেদন। এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা শান্তি সুধা, আনো আনো। শিল্প সংস্কৃতির ধারক বাহকের এমন বাণী তো স্বাভাবিক, কিন্তু ওই ফুটিপাটা মাঠের দিকে তাকিয়ে গ্রামের নিরক্ষর চাষিও তো গেয়ে ওঠে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। এক ফোঁটা জলের জন্য আমাদেরও চাতক হতে হবে না তো প্রাত্যহিকী? বহু বছর আগে চম্পা বলেছিল, বৌদি এক গ্লাস জল ধার দাও তো। কথাটা শুনে আমিও বৌদি খুব হেসেছিলাম। খাবার জল, তাও ধার? খুব অবাক লেগেছিল। আর এখন বুঝতে পারছি, এক গ্লাস জল ধার যাওয়ার দিন আসন্ন। তাই আমাদের সচেতন হওয়ার দরকার ছিল অনেক আগেই। যাই হোক, এখনো সময় আছে। সকলে মিলে বিন্দু বিন্দু করে সিন্ধু গড়ে তুলি। আসুন, প্রকৃতির অমূল্য ধন জল বাঁচাই, প্রাণ বাঁচাই। আসুন। অম্বরীশ বন্দ্যোপাধ্যায়, গ্রাম মারো, মানকর, পূর্ব বর্ধমান থেকে। মাল এবারের চিঠি লিখছেন গোগরা, কতুলপুর, বাঁকুড়া থেকে। বাড়ির নাম বিন্দু ভবন। মায়ের কাছে শুনেছি ছোটবেলায় তাদেরকে চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে সারা বৈশাখ মাস ধরে বেশ কয়েকটি ব্রত পালন করতে হতো। পৃথিবী ব্রত, পুণ্যিপুকুর ব্রত, বসুধারা ব্রত। বসুধারার অর্থ পৃথিবীর জলসম্পদের স্রোত। বসুধারা ব্রতে ছোট্ট মাটির হাঁড়ির তলায় ফুটো করে তার মধ্যে পোলতের কাপড় ভরে গাছের উপর ঝুলিয়ে দেওয়া হতো। কুমারী মেয়েরা স্নান করে হাঁড়িতে জল ভরে দিত, আর ফুটো থেকে বিন্দু বিন্দু জল গাছের গোড়ায় পড়ে মাটি ভিজিয়ে দিত। জল অপচয় না করে গৃহাঙ্গনে রোপিত গাছ বাঁচিয়ে রাখার কি অভিনব পদ্ধতি! ইংরেজিতে ড্রিপ ইরিগেশন বা বিন্দুপাতি সেচ। ছোটবেলায় দেখেছি
গ্রামের মহিলারা তপ্ত বৈশাখে পুকুরে স্নান করে ঘটি ভরে জল নিয়ে এসে অশ্বত্থ, বট ইত্যাদি বৃক্ষের গোড়ায় জল দিয়ে পুজো করতেন। তারপর বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার হাত ধরে ভোগবাদী সভ্যতা গ্রাস করে নিল গ্রামগুলিকেও। সবুজ বৃক্ষরাজি ধ্বংস করে তৈরি হচ্ছে গগনচুম্বী অট্টালিকা। কলকারখানা আর মানুষের বিলাসিতার বর্জ্য কলুষিত করছে পৃথিবীর জলের স্রোত। ভূগর্ভস্থ জল মানুষের নিত্য প্রয়োজন এবং সেচের কাজে মাত্রাতিরিক্ত বের করে নেওয়া হচ্ছে। এভাবে চললে ভূগর্ভের শেষ বিন্দু জলও কি থাকবে আগামীদের জন্য? বছরে মাত্র একবার বসুন্ধরা দিবস পালন করা হচ্ছে। সচেতনতার বাণী অনেক শোনা যাচ্ছে, কিন্তু কাজ কিছুই কি হয়েছে? তাই আর দেরি নয়, হাতে হাত রেখে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বসুধৈব কুটুম্বকম এই মন্ত্রে দীক্ষিত হয়ে শুধু জলের অপচয় রোধ নয়, মানুষের প্রয়োজনের কথা ভেবে নিজেদের চাহিদা কমিয়ে আনতে হবে। লাগাতে হবে গাছ, অনেক অনেক গাছ। দীপ্তিমাল, গোগরা, কতুলপুর, বাঁকুড়া থেকে লিখলেন। এবারের চিঠির পাতায় মন্দাক্রান্তা চীনা চিঠি লিখছেন মুন্সিরহাট, হাওড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। ভূগোলের পাঠ্য বই থেকে জেনেছি পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আর মোট জলকে 100 ধরলে মাত্র 2% হলো পানির উপযুক্ত জল। ভূগোল বিষয়ের শিক্ষক আমার বাবার থেকে জেনেছি সেই সামান্য জলও শেষ হতে বসেছে। তাহলে এখন উপায়? বাবা বললেন, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো জল সংকটেরও অন্যতম কারণ প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা। তাই প্রচুর গাছ লাগাতে হবে। গাছ থাকলে বৃষ্টিও হবে। আরও জানলাম, কেবল মানুষ নয়, বিভিন্ন পশু পাখি, কীট পতঙ্গও কিন্তু নতুন গাছের জন্ম দিতে সাহায্য করে। যেমন পাখিরা ফল খেতে গিয়ে ফলের দানা ছড়িয়ে নতুন গাছ সৃষ্টি করে, বিষ্ঠা ত্যাগের মাধ্যমেও পাখিরা দানা ছড়িয়ে গাছের জন্ম দেয়। কিন্তু এই গরমে নাকি হাজার হাজার পাখি জল না পেয়ে মারা যায়। তাই বাবারই পরামর্শে এবারে আমি ছাদে, বারান্দায় আর উঠোনে মাটির পাত্রে প্রতিদিন জল রাখি পাখিদের জন্য। আর পাখিরাও সেই জল পানের জন্য রোজ আসে আমাদের বাড়িতে। প্রাত্যহিকের সকল শ্রোতারাও যদি এমনভাবে পাখিদের জন্য সামান্য জল রাখেন, তাহলে পাখিরাও যেমন বাঁচবে তেমন বাঁচবে গাছও। আমাদেরও তখন হয়তো আর 1 বিন্দু জলের জন্য হাহাকার করতে হবে না। আশা করি প্রাত্যহিকী পরিবারের এই ক্ষুদে সদস্যের আবেদনে সকলে এবার পাখিদের জন্য বাড়িতে জল রাখতে চাইবেন। রাখবেন তো? জল না থাকলে আমরাও কেউ যে আর বাঁচব না। এই সামান্য কাজে বাঁচবে পাখি, বাঁচবে গাছ, বাঁচবে মানুষ। আমরা যে সকলে বাঁচতেই চাই, সকলকে নিয়েই বাঁচতে চাই। ক্লাস 6-এর আমাদের ছোট্ট বন্ধু মন্দাক্রান্তা চীনা, মুন্সিরহাট, হাওড়া থেকে আমাদের সতর্ক করে দিল। এমন ছোট বন্ধুরা তারাও সতর্ক হোক। আমাদের অঙ্গনে আসুক সেই অতিথি বালক তরুদলেরা।